এবং এই কথা আমি বলেছি এর আগে আপনাদেরকে যে 5 আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে আর কারো উপকার হোক আর না হোক সবচেয়ে বড় বেনিফিশিয়ারি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যেমন তার বিরুদ্ধে যতগুলো মামলা ছিল সবগুলো যেমন উইথড্র করা হয়েছে, আবার আদালতের মাধ্যমে তিনি একের পর এক নানান ধরনের সুবিধা পাচ্ছেন। তার গ্রামীণ ট্রাস্টে যে টাকা পাওনা ছিল সরকারের কাছে দেনা ছিল 666 কোটি টাকা, সেগুলো মকুব করে নিয়েছেন। আরও এরকম আরও অন্যান্য অনেক অনেক সুবিধা এর মধ্যে তিনি আদায় করে নিয়েছেন। গ্রামীণ ভার্সিটি নিয়েছেন, আবার শুনছি গ্রামীণ হসপিটাল নাকি নেবেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের ফাইনাল গোলটি আসলে কোথায়, তার ডেস্টিনেশন, তার ভিশন মিশন নিয়ে নানান ধরনের গুঞ্জন রয়েছে। এবং এরকমটা শোনা যায় যে বাংলাদেশের সরকার প্রধান হওয়া বা হেড অব দ্য স্টেট হওয়ার ইচ্ছে তার দীর্ঘদিনের সুপ্ত বাসনা। আগামী তো যে রাজনৈতিক দলটি হয়েছে কিংস পার্টি হিসেবে আমাদের সামনে এসেছে, জাতীয় নাগরিক পার্টি, তার বুদ্ধি পরামর্শে অর্থনৈতিক সহযোগিতায় সব ধরনের ব্যাকআপে যে এই দলটি এসেছে তা ওপেন সিক্রেট, এটা আমি নিজেও মনে করি, সরাসরি বলিও। সেই দলের মাধ্যমে দলীয় প্রধান হবেন কিনা কখনো ভবিষ্যতে, অথবা এই দলের মাধ্যমে তিনি আগামীতে দেশের রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান হিসেবে আবার নতুন করে আবির্ভূত হবেন কিনা, নানান ধরনের বিতর্ক, নানান ধরনের গুঞ্জন আমাদের মধ্যে রয়েছে। সেই জায়গা থেকে এখন তার সেই সুপ্ত বাসনার অন্যতম একটি অংশ কি খুব ম্যাটিকুলাস ডিজাইনে সার্জিস আলম আমাদের সামনে নিয়ে এলেন। তার কারণ জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক, দর্শক আপনারা বোধহয় এর মধ্যে অনেকে জেনেছেন যে তার ফেসবুক স্ট্যাটাসে একটি পোস্ট দিয়েছেন, একটি স্ট্যাটাস দিয়েছেন যেখানে তিনি বলতে চেয়েছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে এক মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। বেশ মজার বিষয়। তিনি বলছেন যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন স্টেটসম্যানকে 5 বছরের জন্য বাংলাদেশের একটি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষা আমার আজীবন থাকবে। তিনি লিখতেই পারেন, কিন্তু পিছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা। সার্জিস আলমের এই স্ট্যাটাসটিকে আমরা কতটা গুরুত্বের সঙ্গে নিব, এটি একান্ত তার ব্যক্তিগত ইচ্ছার একটি বহিঃপ্রকাশ, নাকি এর পিছনে বিশেষ কোনো উদ্দেশ্য রয়েছে, তার মুখ থেকে বের করা হয়েছে তার লেখনীর মাধ্যমে, এইভাবে আমরা বিষয়টা আলোচনা করব। আমরা তো ঘরপোড়া গরুর মতন অবস্থা, সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়। তাই এই ধরনের মন্তব্য যখন আসে তখন অবশ্যই কিছুটা বিশ্লেষণ বা ব্যাখ্যা করা ছাড়া উপায় থাকে না। দর্শক আপনাদের নিশ্চয় মনে আছে এই বিষয়টি অনেকেরই জানা, 111 সরকারের সময় বা 111 সরকার যখন গঠিত হবে তখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে সেনাবাহিনী থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল যে আপনি প্রধান উপদেষ্টা হিসেবে আসুন, শপথ গ্রহণ করুন। তিনি হননি রাজি। কেন হননি? ডক্টর মোহাম্মদ ইউনূসের পাল্টা প্রশ্ন ছিল, আমি যে প্রধান উপদেষ্টা হব কেয়ারটেকার গভর্নমেন্টের, কতদিনের জন্য? সেনাবাহিনীর পক্ষ থেকে সম্ভবত বলা হয়েছিল 3 মাস বা 6 মাস। তিনি বলেছেন যে না, আমিও হব না। তার কারণ তিনি কম সময়ের জন্য সরকার প্রধান হতে চাননি। এবার হয়েছেন, এবার রিজাইনটা বোধহয় আগে থেকে করা ছিল, 1 বছর 1.5 বছর, এই জন্য তিনি হয়েছেন। অথবা সামনে আরো কোনো পরিকল্পনা আছে কিনা আমরা জানি না, এই মুহূর্ত পর্যন্ত আমরা জানি না। তবে আশঙ্কা তো অনেক ক্ষেত্রেই করা হয়, এবং এটি তো ওপেন সিক্রেট এখন যে নির্বাচন বিলম্বিত করার জন্য যা যা করা হচ্ছে, এই ছাত্রদের দলকে ক্ষমতায় আনার জন্য নির্বাচন নিয়ে টালবাহানা করা হচ্ছে, এখনো পর্যন্ত কোনো ধরনের রোডম্যাপ ঘোষণা করা হয়নি। এবং সত্যি সত্যি ছাত্রদের দল যদি ক্ষমতায় আসে তাহলে নিশ্চয়ই তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বেছে নেবে সরকার প্রধান হিসেবে। তারই অংশ হিসেবে কি সার্জিস আলম এই স্ট্যাটাসটি দিলেন, আগে থেকে একটু একটু করে জানান দেওয়ার চেষ্টা করছেন। এবং এই সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ যা কিছু বলছেন নিশ্চয়ই হয়তো কিছু বলছেন না, তাদের দীর্ঘ প্ল্যানিং এর অংশ হিসেবে এক এক করে বেরিয়ে আসছে। যেমন সেনাবাহিনীকে মানুষের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার একটা অপচেষ্টা হাসনাত আব্দুল্লাহ ছিল, দলের সাথে আলোচনা না করে তিনি তার ফেসবুকে এটি দিয়েছিলেন, কি কথা তাদের সঙ্গে 11 মার্চ হয়েছিল। এবং পরবর্তীতে সেটা আবার একটু লেভেল দেওয়ার চেষ্টা করলেন সার্জিস আলম। আবার এখন এসে তিনি এই কথা বলছেন। এই সার্জিস আলমরা তো নিজেদেরকে খুব পণ্ডিত ভাবেন। বাংলাদেশে আর সব মানুষ, 18 কোটি মানুষকে তারা একেবারে দুধ ভাত খাওয়া মানুষ মনে করেন, শিশু মনে করেন, বালক মনে করেন। তারা যখন হেলিকপ্টারে চড়েন তারা মানুষকে জ্ঞান দেন, সাংবাদিকদের হুমকি দেন, এটা কোন ধরনের সাংবাদিকতা। আবার তিনি যখন শতাধিক গাড়ি নিয়ে যাবেন তার এলাকায় শোডাউনের জন্য, সেটা নিয়ে তিনি
নিজের মতো করে ব্যাখ্যা দেন টাকা কোত্থেকে এলো, তার নানা জমিদার ছিল, কে জমিদার ছিল, নতুন নতুন তত্ত্ব আবিষ্কার করা হয়। আবার নিজেকে যে তারা নিজেদেরকে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মতন বর্ষিয়ান নেতাদের সমপর্যায়ে ভাবেন, মানে ওই পর্যন্ত উঠে গেছেন 2 দিন রাজনীতি করতে এসে, সেটাও তারা নিজের মুখে বলার চেষ্টা করেন। গত বৃহস্পতিবার একটি বিষয় ভাইরাল হয়েছে, আপনারা জানেন যে ঠাকুরগাঁয়ে তিনি গেছেন, তার এলাকায় তিনি কাদের নিয়ে বৈঠক করা শুরু করলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা থেকে শুরু করে আটোয়ারি উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ওই উপজেলা প্রশাসনের অন্যান্য সব সরকারি কর্মকর্তাদের নিয়ে তিনি বৈঠক করলেন। কিসের এখতিয়ারে তিনি বৈঠক করলেন, কিন্তু করেছেন। আবার উপজেলা নির্বাহী কর্মকর্তা তার স্টাফদের নিয়ে বৈঠকে বসেছেন, কেন? তারাও জানে সার্জিস আলমদের ক্ষমতা এখন কতটা, ক্ষমতা যে কতটা তা আবার তিনি নিজে বুঝিয়ে দিচ্ছেন সার্জিস আলম। যখন বিএনপি এক নেতা মতিউর রহমান তিনি ইউএনও অফিসে যাচ্ছিলেন একটি কাজে, হঠাৎ গিয়ে দেখেন সার্জিস আলমের সঙ্গে সবাই বৈঠক করছেন। বৈঠক শেষে তিনি জিজ্ঞেস করলেন যে কিসের ভিত্তিতে, কোন এখতিয়ারে তিনি সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করলেন। তখন সার্জিস আলম বলছিলেন, আসলে আপনারা চান না যে এলাকার কোনো উন্নয়ন হোক, আপনাদের নেতা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তো ইচ্ছা করলে ঠাকুরগাঁয়ের জন্য অনেক কিছু করতে পারেন, তো তিনি যদি করতে পারেন আমিও পারি, আমিও একটি দলের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা। অবস্থা দেখুন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে নিজেদেরকে কম্পেয়ার করতে এতটুকু বাধে না, এদের ঔদ্ধত্য, এদের নিজেদের সম্বন্ধে ভাবনা এতটা উঁচুতে গিয়ে পৌঁছেছে। আমি মনে করি যে বিষয়ে ডক্টর আসিফ নজরুল জ্ঞান দেওয়ার চেষ্টা করেছেন আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে, সেক্ষেত্রে যারা কদিন আগে সেনাবাহিনীকে দেশের সাধারণ মানুষের মুখোমুখি অবস্থান করাতে একটা চক্রান্ত সৃষ্টি করেছিল, ষড়যন্ত্র করছিল, দেশে যুদ্ধাবস্থার সৃষ্টির একটা অপচেষ্টা তাদের ছিল, সেই উগ্রবাদী গোষ্ঠী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো কোনো নেতা বা সরকারের অন্যান্য কোনো উপদেষ্টার পক্ষ অবলম্বন করেছেন, নিঃসন্দেহে এটুকু আমি বলতে পারি। তিনি বেশ কিছুদিন পরে টক শোতে অংশ নিয়েছিলেন চ্যানেল আয়ের একটি অনুষ্ঠানে। সেখানে সেনাপ্রধানের বিষয়ে বেশ কিছু প্রশংসা করার চেষ্টা করেছেন। প্রথম দিকে তিনি বলেছেন এই মুহূর্তে সেনাপ্রধান 2টি বিষয়ে তার আগ্রহ প্রকাশ করছেন, আমরা স্পষ্টত বুঝতে পারছি। একটি হচ্ছে কি, দেশে যাতে কিছুটা হলেও সংস্কার হয়, আর একটা হচ্ছে যত দ্রুত দেশে একটি নির্বাচন অনুষ্ঠান করা যায়। এবং সেনাপ্রধান যে মনে করছেন, যে আশঙ্কা করছেন, যত বিলম্ব হবে নির্বাচনে তত দেশি বিদেশি ষড়যন্ত্র পোক্ত হবে, দেশি বিদেশি চক্রান্তের সৃষ্টি হবে, এবং সেনাপ্রধান চান না যে সেনা সদস্যদেরকে খুব বেশি দিন ব্যারাকের বাইরে রাখতে। এই কথাগুলো তিনি বলেছেন, কিন্তু একটা পর্যায়ে গিয়ে তিনি বলছেন ডক্টর আসিফ নজরুল, যে আমি ব্যক্তিগতভাবে মনে করি সেনাপ্রধান একটি বিষয় নিয়ে কথা না বললে ভালো হয়। তা হচ্ছে কোনটি? অংশগ্রহণমূলক নির্বাচনের বিষয়ে। সেটি বললে কি হবে, যে এসব নিয়ে কথা বললে সমালোচনার সৃষ্টি হবে। বাহিনী চিফ যদি এসব বলে সমালোচকদের ইনভাইট করেন, তাহলে এটা দেশের জন্য ভালো নয়। দর্শক বুঝতে পারছেন তো কোন বিষয়ে মুখ বন্ধ রাখতে বলছেন সেনাপ্রধানকে? প্রশ্ন হচ্ছে, সেনাপ্রধান কেন ইনক্লুসিভ নির্বাচনের বিষয়ে কথা বলবেন না? এবং গত 25 ফেব্রুয়ারি তিনি এই ইনক্লুসিভ নির্বাচনে কথা বলতে গিয়ে এবং বিডিআর হত্যাকাণ্ডের কথা বলতে গিয়ে একটি বিশেষ গোষ্ঠী দ্বারা আক্রান্ত হয়েছেন সমালোচনার। সেই কথাগুলো আসিফ নজরুলের মুখ থেকে বের হলো কি কারণে, কি উদ্দেশ্যে? সেনাপ্রধান ইনক্লুসিভ নির্বাচনের বিষয়ে কথা বলবেন না তো কে বলবেন এই মুহূর্তে? আমি যেটুকু সুজা সবটা মনে করি, সবাই তো স্বার্থের সংঘাত রয়েছে এবং বিভিন্ন বিষয়ে স্বার্থ সংশ্লিষ্টতা রয়েছে। 5 আগস্ট অভ্যুত্থানের দিন সেনাপ্রধান তো তার নিজের উপর পুরো দেশবাসীকে আস্থা রাখতে বলেছিলেন। কি জন্য আস্থা রাখতে বলেছিলেন? একটা গণতান্ত্রিক উপায়ে দেশকে উত্তরণের জন্য। এবং তার যে অব্যক্ত কথাগুলো সেগুলো তো আমরা বুঝি, যাতে আর কোনো ধরনের পুরনো সংস্কৃতি ফিরে না আসে, এবং তারই ধারাবাহিকতা একটি অংশগ্রহণমূলক নির্বাচন। অথচ তিনি কেন অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলছেন? এই জন্য এই বিষয়গুলো সমালোচনার শিকার হতে পারে, তাই দয়া করে এই কথাগুলো বলবেন না। বাহ, কি সুন্দর কথা। এবং তিনি জাতিসংঘেরও উদাহরণ দিচ্ছেন। জাতিসংঘ বলে গেছে, জাতিসংঘের মহাসচিব কদিন আগে বাংলাদেশ সফরে এসে যে বললেন যে তারা কোনো দল নিষিদ্ধ হোক এটা চান না। এবং এটির মধ্য দিয়ে অনেকে ব্যাখ্যা করার চেষ্টা করলেন যে জাতিসংঘ চায় একটা ইনক্লুসিভ নির্বাচন,
তার কারণ আওয়ামী লীগ নিষিদ্ধ করলে তো আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ নিতে পারবে না। বারবার বলি, শতবার বলি, হাজারবার বলে যাব যে আওয়ামী লীগ যারা অপরাধী, যারা গুম খুনের সঙ্গে জড়িত, গণহত্যার সঙ্গে জড়িত কিংবা দুর্নীতির সঙ্গে জড়িত, তাদের বিচার অবশ্যই হতে হবে। কিন্তু দল কেন? আওয়ামী লীগের যে এখনো পর্যন্ত মিনিমাম 3 থেকে 4 কোটি মানুষ কট্টর সমর্থক হিসেবে রয়েছেন, তাদের অপরাধটা কি? কেন তাদের আদর্শের জায়গায় কথা বলতে পারবেন না? কেন তারা রাজনীতি করতে পারবেন না? কেন তাদের রাজনৈতিক দলটি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না? এই একই কথাগুলো তো আমরা 7 জানুয়ারি নির্বাচনের আগে মুহুর্ব বলে এসেছি। সে 2014 থেকে 2018 থেকে 2024 এসেও বলেছি, এখনো বলতে চাই। সেটি আওয়ামী লীগ হোক, বিএনপি হোক কিংবা যদি জামাতও হয়ে থাকে, আমরা বলবো জাতিসংঘের মহাসচিবের কথা উল্লেখ করতে গিয়ে ডক্টর আসিফ নজরুল কত সুন্দর একটা চতুরতার সঙ্গে বলছেন, জাতিসংঘের রিপোর্টে ইনক্লুসিভ ইলেকশনের কথা বলা নেই। তারা বলেছে দলকে যাতে নিষিদ্ধ না করা হয়। তিনি জ্ঞান দিচ্ছেন বিভিন্ন বিষয়ে। তিনি যেদিন জাতিসংঘের মহাসচিবের একটা মত বিনিময়ের মতো অনুষ্ঠান ছিল বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে, 7টি রাজনৈতিক দল সেখানে আমন্ত্রিত ছিল। জাতিসংঘের বাংলাদেশস্থ আবাসিক কার্যালয় থেকে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছিল। সেখানে কোন এখতিয়ারের মধ্যে থেকে আসিফ নজরুল সেই অনুষ্ঠানটি পরিচালনা করেন? জাতিসংঘের কান্ট্রি অফিস দ্বারা যেই অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে সেটা তো পরিচালনা করবে তারা, তাদের যে কোনো প্রতিনিধি। আসিফ নজরুল সরকারের আইন উপদেষ্টা বা মন্ত্রী হয়ে কেন তিনি সেই প্রোগ্রামটি কন্ডাক্ট করবেন? এবং সেই প্রোগ্রাম নিয়ে অনেক বেশি সমালোচিত হয়েছে। আমি নিজে একটি কন্টেন্ট করেছি, সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো মানুষদেরকে 2 থেকে 3 মিনিটের বেশি কথা বলতে দেওয়া হয়নি। রুহিল হাসান প্রিন্সদের মতো মানুষদেরকে, মাহমুদুর রহমান মান্নাদের মতো মানুষদেরকে কথা বলার সুযোগ দেওয়া হয়নি। সেখানে ছাত্রদের জন্য স্পেশাল টাইম বরাদ্দ দেওয়া হয়, তারা অনেক দেরিতে যাওয়ার পরেও। ডক্টর আসিফ নজরুল এখন জ্ঞান দিতে আসছেন সেনাপ্রধানকে, এবং তিনি বলছেন যে বৈষম্য বিরোধী ছাত্রদের নিয়ে গঠিত নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির প্রতি সরকারের আশীর্বাদ রয়েছে কিনা, এমন একটি প্রশ্নের জবাবে তিনি বলছেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমাদের উপদেষ্টা পরিষদের কেউ ছাত্রদের রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হবে না। ডাহা মিথ্যা কথা, আমরা দেখছি না। উনি বললেন, উনি যা বলবেন তা সত্য হয়ে যাবে, আমরা সেটি মেনে নেব, প্রশ্ন করে না। একেবারে উজ্জ্বল দৃষ্টান্ত আমাদের সামনে একের পর এক যা স্থাপিত হচ্ছে, আমরা সেগুলো সব বাদ দিয়ে ওনার কথা মনে করবো। আর উনি বলছেন যে যদি এটি না হয় তাহলে আমার সারা জীবনের জাজমেন্ট ভুল। আপনি তো ভুল ডক্টর আসিফ নজরুল, আপনার জাজমেন্ট বিভিন্ন ক্ষেত্রে ভুল। কেন মন্তব্য করেছেন না, একটি ভিডিও ভাইরাল হয়েছে, এরকম অসংখ্য ভিডিও আপনার আছে। আপনি বলেছেন যে বঙ্গবন্ধুর মতন একজন নেতা বাংলাদেশে থাকতে সেই দেশের নাগরিক হিসেবে আমি গর্ববোধ করি, এই মন্তব্য করেছেন। সেই বঙ্গবন্ধুর ছবি যখন বঙ্গভবন থেকে ঔদ্ধত্যের সঙ্গে আপনারই এক সহকর্মী উপদেষ্টা পরিষদের সে নামিয়ে ফেলেন, টু শব্দটি উচ্চারণ করেন না। সেই বঙ্গবন্ধুকে ফ্যাসিবাদের জনক হিসেবে আখ্যা দেওয়া হচ্ছে দেশের, টু শব্দটির উচ্চারণ করেন না। তা আপনার জাজমেন্ট ভুল হবে না কি হবে? অথবা আপনি নিজে স্রেফ প্রতারণা করছেন নিজের সঙ্গে, অথবা সুবিধাবাদীর জন্য আপনি নিজেকে বিক্রি করে দিচ্ছেন। এই কথাগুলো তো আসবে, প্রমাণ সাপেক্ষে কথাগুলো বলছি, উত্তর দেন পারলে এই কথাগুলোর। আপনি এখন সেনাপ্রধানকে জ্ঞান দিতে আসেন এবং প্রকারান্তরে সেই উগ্র মৌলবাদী গোষ্ঠীর বা যে উচ্ছৃঙ্খল তুমুলভাবে ইন্ধনদাতা একটি যুদ্ধাবস্থার অথবা সেনাবাহিনীকে মুখোমুখি দাঁড় করার যে একটা চক্রান্ত, তাদের সেই চক্রান্তের পরিকল্পনাকারীদেরকে প্রকারান্তরে সমর্থন দিচ্ছেন। তারা বলছিল না, সেনাপ্রধান বলার কে, ভুইফর কত সংগঠনের নেতারা হাত উঁচিয়ে, আঙুল উঁচিয়ে সেনাপ্রধানের উদ্দেশ্যে বলছিল, তুমি কে সেনাপ্রধান এইসব বিষয়ে মন্তব্য করার? এখন তাদেরকে সমর্থন করা হলো, কি জন্য সমর্থন করা হচ্ছে সেগুলো তো আমরা বুঝি।